পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। গণ অনশনে বসলেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা, এনসিটি টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। কাগজে কলমেই খুলল সেন্ট মার্টিনের পর্যটনের সুযোগ, চলছে না জাহাজ, প্রবাল দ্বীপে যেতে পারছেন না পর্যটকরা। গাজীপুরের সরকারি হাসপাতালের বরাদ্দ অর্থের 4 ভাগের 1 ভাগই লোপাট, 23-24 অর্থ বছরে টেন্ডার ছাড়াই চলে সংস্কার কাজ। এবং সুদানে আল ফাশার শহর দখলে নিল আধা সামরিক বাহিনী, 2000-এর বেশি মানুষকে হত্যা, পালিয়েছেন 60,000 বাসিন্দা। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছি শরীফ রওশন। জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য এখন ভাঙনের মুখে। গণভোট, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে রাজনীতিবিদদের পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকে থাকবে কিনা নভেম্বরের পরই তা স্পষ্ট হবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ দিয়ে সময়ের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরবে বলেও মনে করেন তারা। শাহাদাত অভ্রের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্য কাঁপিয়ে দেয় স্বৈরাচারের মসনদ। গোষ্ঠী স্বার্থ ভুলে রাজনৈতিক দলগুলো দাঁড়ায় এক কাতারে। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ করতে রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলেও ক্রমেই দূরত্ব বাড়ছে। জুলাই সনদ ও গণভোট সহ বিভিন্ন ইস্যুতে ঐক্য ধরে রাখতে পারছে না দলগুলো। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে, সেটা হলো বিএনপি। ফের অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন, জানিয়ে কিছুটা হতাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হওয়ায় এনসিপি সহ 5টি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি, আর 25 রাজনৈতিক দল সই করলেও গণভোট নিয়ে রয়েছে মতপার্থক্য। জামায়াত নভেম্বরে আর বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়। এছাড়াও যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবে উল্লেখ না থাকায় অসন্তুষ্ট দলটি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণভোটের পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা। গণভোটের বিপক্ষে থাকা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন না লিখে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়রা গণভোটের পক্ষে হা লিখে প্রচার চালাচ্ছেন। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে বিশ্লেষকরা বলছে নভেম্বরের পরই স্পষ্ট হবে দলগুলোর ঐক্য থাকবে কিনা। তবে সাময়িক টানাপোড়েনের প্রভাব নির্বাচনে পড়বে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তার মতে কোনো দলের জন্যই নির্বাচনে অংশ না নেওয়ার মতো সিদ্ধান্ত এখনই নেওয়া ঠিক হবে না। নির্বাচন পিছিয়ে দিতে পারে এইরকম জায়গায় যাবে না পুরো পরিস্থিতি। কিছুটা টানাপোড়েন থাকবেই, সবাই কম্পিটিশনে নিজের অস্তিত্বটাকে জানান দিতে যাচ্ছে। এই অভিযোগটা সমাধানের সুযোগ শেষ হয়ে যায়নি, এটা এখনো আছে। সুতরাং আমি বিশ্বাস করি বিএনপিও এটা বুঝে শুনেই কথা বলছে এবং সরকারও জিনিসটা হয়তো বুঝতে পেরেছে। সরকার যদি নির্বাচনের দিন গণভোট হয়, এটার কারণে জামাত
নির্বাচন বয়কট করবে আমি অন্ততপক্ষে এটা মনে করি না। 20 বছর 30 বছর মোটামুটিভাবে আমি বলবো। বিশ্লেষকরা আরও বলছেন, জাতীয় স্বার্থে ছাড়ের মানসিকতা দেখাতে হবে রাজনীতিবিদদের। এই সময়ে স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্রের অগ্রযাত্রার স্বার্থে দলগুলোর ঐক্য ধরে রাখা জরুরি। এটা বড় একটা অনৈক্য আমার কাছে মনে হয় না, কারণ রাজনৈতিক দল তাদের আদর্শ এবং রাজনৈতিক কৌশল এবং জনগণের কাছে পৌঁছার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। আদারওয়াইজ সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র যারা এই আত্মাহুতি দিয়েছে, তাই না, তাদের জন্য এটা আসলে খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। রাজনীতির মাঠে কৌশল অবলম্বন করেই কিছুটা বিরোধী অবস্থান নিচ্ছে বিভিন্ন দলের নেতারা। তবে সময়ের প্রয়োজনে দলগুলো ফের ঐক্যে ফিরবে বলেও আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। যা হবার হয়ে গেছে, এখন সরকারকে নিজ থেকেই তার জায়গা থেকে বের হয়ে আসতে হবে, কেউ বের করে নিয়ে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা দ্রুতই কেটে যাবে। তরুণদের এবং ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য চলমান সমস্যার সমাধান করে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকে অন্য কেউ সেটা করে দেবে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে ফের গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতির সময় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই জাতীয় সনদ মূল্যহীন হয়ে পড়বে। এছাড়া প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের। আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি, এখানেও দেখছি, বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা অ্যাটলিস্ট আরও 15টা দিন বাড়াতে পারে কিনা। সেনাবাহিনীর লোকেরা করলো না অন্য কেউ করলো, এটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। আমরা এই কথাগুলা যত জায়গায় বলা দরকার আমরা বলেছি, যাদেরকে বোঝানো দরকার আমরা বুঝিয়েছি। আমরা এটা চাই না কারো উপর অবিচার হোক, কিন্তু অপরাধ হলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার ভিকটিমের অবশ্যই আছে। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার চেষ্টার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকরা কি দাবি তুলছেন, আর এই কর্মসূচির মাধ্যমে কাজকর্মের কি অবস্থা, সবশেষ পরিস্থিতি কি জানাবেন? মূলত চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল এবং লালদিয়াচর যে টার্মিনাল রয়েছে সেগুলো বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কিংবা অপারেটর হিসাবে নিয়োগ দেওয়ার একটি চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে, এবং বন্দরের ট্যারিফ বাড়ানোর একটি কথা, ট্যারিফ বাড়ানো হয়েছে ইতিমধ্যে, এবং এই দুটি বিষয় নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক কর্মচারী বন্দর সংশ্লিষ্ট সব পক্ষই আসলে বেশ কয়েক মাস ধরে আসলে কর্মসূচি পালন করে আসছেন একটানা। তো সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে গণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে আজকে সকাল 10টায় এই কর্মসূচি শুরু হয়েছে, যেখানে
চট্টগ্রাম বন্দর শ্রমিক সহ পরিবহন শ্রমিক এবং বিভিন্ন সরকারি বেসরকারি অধিদপ্তরের বা সংস্থা শ্রমিকরা এই গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল 10টা থেকে শুরু হওয়া এই গণ অনশন কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় শতাধিক শ্রমিক এই আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং যেটি বিকেল 4টা পর্যন্ত চলবে। এখানকার শ্রমিক কর্মচারী কিংবা ব্যবসায়ীরা যেটি বলছেন যে চট্টগ্রাম বন্দর দেশের একটি লাভজনক প্রতিষ্ঠান, যে বন্দর বছরে 1,500 কোটি টাকার মতো রাজস্ব সরকারকে দিয়ে থাকে এবং এটি দীর্ঘদিন ধরেই আসলে দেশীয় যেই অপারেটরগুলো রয়েছেন তারা কিন্তু এটি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছেন। কিন্তু এই বন্দর যদি বিদেশিদের হাতে দেওয়া হয় তাহলে শত কোটি টাকা নয়, বছরে 1000 কোটি টাকা বিদেশিদের হাতে চলে যেতে পারে সেই আশঙ্কা করছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে চট্টগ্রাম বন্দর শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যার আশেপাশে বেশ কিছু নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনাগুলো রয়েছে। সেই ক্ষেত্রে তারা আশঙ্কা করছেন যে এই ধরনের বন্দর বিদেশিদের হাতে চলে গেলে নিরাপত্তার একটি বিষয়ও দাঁড়াতে পারে। আর এই বন্দরকে কিন্তু এর আগেও বিভিন্ন সরকার বিদেশিদের হাতে অপারেটর নিয়োগ দিতে চেয়েছে, সেটিও তারা এই শ্রমিক কর্মচারী কিংবা বিভিন্ন সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেটি কিন্তু ঠেকিয়ে দিয়েছেন। আজকে এখানকার শ্রমিক যারা আছেন নেতা তারাও দাবি করছেন যে এই দেশের একটি বন্দর একটি নিরাপত্তামূলক সংস্থা যেটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সেটি কোনোভাবেই বিদেশি অপারেটর আসুক সেটি তারা চান না। সেই বিষয়টি তারা আসলে পরিষ্কার করার জন্য আজকের এই কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন যদি সরকার বেরিয়ে না আসে তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের গণ আন্দোলন কর্মসূচির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। সরকারি সিদ্ধান্তে আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটে যাচ্ছে না কোনো জাহাজই। তবে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে রাত্রি যাপনের অনুমতি থাকায় সেই 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, দীর্ঘ 9 মাস পর সেন্ট মার্টিন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তবে জাহাজ তো বন্ধ রয়েছে, বিকল্প কোনো উপায়ে কি পর্যটকরা যেতে পারছেন কিনা? রোশন, কক্সবাজার শহর থেকে মূলত আমরা যে জেটিঘাটে দাঁড়িয়ে আছি এই জেটিঘাট থেকেই মূলত সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ যাওয়ার সিদ্ধান্তটি হয়েছে সরকারিভাবে এবং এই সিদ্ধান্তের আলোকে আসলে আজকে থেকে জাহাজ যাওয়ার কথা থাকলেও রাত যাপনের যে সুযোগ সেটি না থাকার কারণে এই নভেম্বর মাসে জাহাজ চালানোর যে সুযোগ সেটি থাকছে না বলে জাহাজ মালিকরা আমাদের জানিয়েছেন। তারা যেটি বলছেন যে যারা পর্যটক আসলে সেন্ট মার্টিনে যাবেন তারা যেহেতু খুব অল্প সময় পাবেন সেই কারণে সেন্ট মার্টিনে অল্প সময় থাকার সুযোগ পাবেন, সেই কারণে মূলত তারা যাচ্ছেন না। মূলত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেহেতু যেতে হয়, বঙ্গোপসাগরের প্রায় 6 থেকে 7 ঘন্টা ভ্রমণ সমুদ্র পথ পাড়ি দিয়ে আসলে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে হয় কক্সবাজার শহর থেকে। সেক্ষেত্রে বিকল্প আর একটি ব্যবস্থা আছে, কিন্তু সেই জায়গাটি আসলে ঝুঁকিপূর্ণ বলা যায়। টেকনাফ থেকে নাফ নদী এবং বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাওয়ার আরেকটি বিকল্প পথ রয়েছে। তবে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত কোনো পর্যটককে ট্রাভেল পাস দেওয়ার যে নির্দেশনা সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখনো পাননি বলে আমাদেরকে জানিয়েছেন এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু টেকনাফ থেকেও আসলে কোনো পর্যটক যে ট্রলারে বা স্পিড বোটে ঝুঁকিপূর্ণ পথে যে যাবেন সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে নেই, যেহেতু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের যে অনুমতি সেটা কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। এবং যেহেতু সেই পথটি কিছুটা কম ঝুঁকিপূর্ণ, যেহেতু নাফ নদী পাড়ি দিয়ে এবং বঙ্গোপসাগর পার হয়ে যখন যান তারা আসলে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছানোর একটি সম্ভাবনা থাকে। এবং তবে যেহেতু উত্তাল সাগর সেক্ষেত্রে যে সাধারণ ট্রলারগুলো আসলে সেখানে যাত্রী পরিবহন করে সেক্ষেত্রে পর্যটকদের একটা ঝুঁকি কিন্তু থেকেই যায় এবং স্পিড বোটে সেটি আরও আসলে কিছুটা ঝুঁকি বাড়িয়ে দেয়, যেহেতু ছোট জলযান সেটির কারণে সেই ঝুঁকিটা আসলে নিয়ে সেন্ট মার্টিনে যাওয়া সেই অনুমতিটি আজকে পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ট্রাভেল পাসগুলো দেওয়া হচ্ছে না। এবং যেহেতু নিবন্ধনের একটি বিষয় আছে এখানে সেন্ট মার্টিন যারা যাবেন তারা পর্যটন
পর্যটন কর্পোরেশনের একটি ওয়েবসাইটে তারা নিবন্ধন করে তারপর সেন্ট মার্টিন দ্বীপে যাবেন, সেই ধরনের সিদ্ধান্ত কিন্তু হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা জাহাজ মালিকদের সাথে কথা বলেছি, তাদের যে সংগঠন রয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ, দর্শক, আজ থেকেই খুলেছে সেন্ট মার্টিন দ্বীপ, তবে জাহাজ বন্ধ থাকায় যেতে পারছেন না পর্যটকরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। গাজীপুরের দুটি সরকারি হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের সংস্কারের জন্য বরাদ্দ 2,79,00,000 টাকার মধ্যে 69 লাখ টাকাই লোপাটের অভিযোগ উঠেছে। 2023-24 অর্থ বছরে টেন্ডার ছাড়াই চলে এই সংস্কার কাজ। অনুসন্ধানে দেখা যায় একই কাজের পুনরাবৃত্তি এবং নিম্নমানের দায়সারা কাজ করেই ঘটে আত্মসাতের ঘটনা। আর এর পেছনে গণপূর্তের তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং তার ঘনিষ্ঠ ঠিকাদারদের যোগসাজশের অভিযোগ রয়েছে। ইফতেখার রায়হানের প্রতিবেদন। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল 2023-24 অর্থ বছরে এই হাসপাতালের সিভিল কাজের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় 1,32 লাখ টাকা, যার মধ্যে স্যানিটারি কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 41 লাখ টাকা। অথচ অধিকাংশ টয়লেটের কমোড, বেসিন ও কল ভাঙা। ব্যবহারের অযোগ্য এসব টয়লেটের জন্যই ব্যয় দেখানো হয়েছে লাখ লাখ টাকা। যে পরিবেশ এভাবে বাথরুম করা যায় না, এক জায়গাতে পানি নিয়ে আরেক বাথরুম করতে হয়। দরজার ছিটকানি ভাঙা, বাথরুম তো কমোড ভাঙা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বরাদ্দের তুলনায় কাজ হয়েছে খুবই নিম্নমানের। অসঙ্গতি থাকায় সে সময় ফাইলে স্বাক্ষর করেননি হাসপাতালের তত্ত্বাবধায়কও। স্যার এত টাকা পরিমাণ বেশি বলে স্যারের কাছে মনে হয়েছে স্যার এই প্রাক্কলনে সই করে নাই এবং এই কাজগুলো পরে হয়ও নেই, আর কোনো প্রত্যয়নও আমরা দেইনি। ডিটেলস ওয়ার্ক অর্ডার টাকার পরিমাণ সহ এরকম আসলে আমরা পাইনি এবং ওনারা শো করে নাই। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেরও একই চিত্র। এই হাসপাতালে 4টি সিভিল কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,02 লাখ টাকা। একই অর্থ বছরে আরও 6টি সিভিল কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 88 লাখ টাকা। কিন্তু এত বরাদ্দের পরও হাসপাতালের ভবনে উন্নয়নের ছিটে ফোঁটাও নেই। হাসপাতালের অ্যালুমিনিয়াম পার্টিশন, ফলস সিলিং ও বাথরুমের সংস্কারের জন্য 2টি কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় 52 লাখ টাকা। বেসমেন্টে অ্যাম্বুলেন্স রাখার কথা থাকলেও ভারত সরকারের দেয়া বিশেষায়িত অ্যাম্বুলেন্সের উচ্চতা বেশি, এই অজুহাতে গ্যারেজ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 23 লাখ টাকা। অথচ এই অ্যাম্বুলেন্সে সাধারণ কোনো রোগীর সেবা মেলেনি। গাজীপুরের যদি কোনো ব্যক্তি এখন পর্যন্ত কেউ আমি দেখি নাই বা কেউ বলতে পারে নাই যে এই অ্যাম্বুলেন্সটা কেউ ব্যবহার করছে। বাজেট এবং বরাদ্দ থাকার পরেও এটা পর্যাপ্তভাবে কাজে না লাগানোর কারণে হাসপাতালের পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন এখন আমাদের জন্য অধরা রয়ে গেছে। হাসপাতালটির পরিচালক জানান, কাজের শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়নি, এমনকি কাজ শেষে অনাপত্তিপত্র নেয়নি গণপূর্ত বিভাগ, যার ফলে কাজের মান যাচাই করা অসম্ভব হয়ে পড়ে। মিনিস্ট্রি থেকে অনুমোদনের পরে এটার যে টেন্ডার করা, কার্যাদেশ দেওয়া এবং এটা কাজটা চলমান কী কাজ করতেছে দেখা এবং এটার আমাদের প্রত্যয় নেওয়া, এগুলো ধারাবাহিকভাবে না করাতে কাজের এই ব্যাপারগুলো প্রপারলি মনিটরিং করা সম্ভব হয় না। অভিযোগ উঠেছে অর্থ লোপাটের সাথে জড়িত তৎকালীন নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী শাওন চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী জোবায়ের আহমেদ। টেন্ডার ছাড়াই কাজ দেয়া, বিল আদায় ও স্বজনপ্রীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফ উদ্দিন দাবি করেন পুরো কাজ সম্পূর্ণ করেই বিল দেয়া হয়েছে। এই 69 লাখ টাকা টেন্ডার হয়েছে, কাজ হয়েছে এবং কাজ দৃশ্যমান আছে। যদি আমি এমন কোনো বিল দিয়ে থাকি যে সেটা কাজ হয় নাই কিন্তু আমি বিল দিছি, তাহলে অবশ্যই সেটা দায়ভার আমার। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী কাজ শেষে সাশ্রয়কৃত অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান নির্বাহী প্রকৌশলী জানান 2023-24 অর্থ বছরের কোনো টাকা ফেরত যায়নি। 23-24 অর্থ বছরে স্বাস্থ্যসেবা খাতে 2,79 লক্ষ টাকা বরাদ্দ ছিল। আমরা নথিপত্র ঘেঁটে দেখেছি যে ওই অর্থ বছরে কোনো অর্থ ফেরত যায় নাই। প্রতি বছর স্বাস্থ্য খাতে কোটি টাকার সরকারি বরাদ্দ দেওয়া হলেও দুর্নীতির কারণে অধরাই থেকে যায় কাঙ্ক্ষিত উন্নয়ন। সাধারণ মানুষের প্রত্যাশা এসব দুর্নীতি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।
যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। বলেন, জাতীয় নির্বাচন দিন হলে গণভোটের কোনো মূল্যই থাকবে না। শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মুজিবুর রহমান আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনের কালো টাকা পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় জানান তিনি। প্রথমেই দোয়া করি, অন্য আয়াত অবশ্য আছে, গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চাই না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আমরা সবাইকে বলবো, জনগণের কাছে আসেন, তারা ভোট দিয়ে দেখুক এটা তারা চায় কিনা। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। আচ্ছা, যদি ধরেন একই দিনে হয়, তাহলে আমাদের টার্গেট ছিল সকলের যে যাতে ভোটটা ভালো হয়। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা, আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূরণ হচ্ছে বগুড়াবাসীর স্বপ্ন। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে বগুড়া বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাজিদুর রহমানের প্রতিবেদন। 2001 সালে 15 জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পায়। পরবর্তীতে 2023 সালের 10 মে এসআরও জারি করে আইন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে সরকার। তবে নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ 2 যুগেরও বেশি সময়ের অপেক্ষার পর এবার বাস্তবে রূপ নিচ্ছে বগুড়াবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পাঠদান এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দ্বার উন্মোচন করবে বলে খুশি স্থানীয়রা। বগুড়ায় এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না, এই নতুন এই প্রথমবার একটা বগুড়াতে পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে। সেক্ষেত্রে বগুড়ার যারা ছেলে মেয়ে আছে তারা অবশ্যই একটা ভালো সুবিধা পাবে। ক্ষুদ্রাংশে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়াতে এটার যে শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকে, এতে বগুড়ার স্টুডেন্টেরা উপকৃত হবে, বিশেষ করে মেয়েরা উপকৃত হবে। এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তার জন্য এখানে যে আমরা আন্দোলন করে যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এর জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। আমাদের সন্তানেরা যে দূর দূরান্তে পরীক্ষা দিতে যেত, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যেত, এটা তাদের আর যাওয়া লাগবে না। শিক্ষাবিদরা বলছেন, বগুড়ায় এতদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত রাজধানীমুখী হতে হয়। নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে একাডেমিক কার্যক্রম শুরু হলে শিক্ষার হার আরও বাড়বে। এখানে তো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি হবে। তারপরেও বগুড়ার যারা মেধাবী, যারা মেধা থাকা সত্ত্বেও দূরবর্তী স্থানে কিংবা বিভিন্ন কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, বঞ্চিত হয়, তারা লাভবান হয় বলে মনে করি। বগুড়াবাসী উপকৃত হবে। বড় বড় কলেজ থেকে জেনারেল শিক্ষার্থীরা বেশি বের হয়, সুতরাং এখানে একটা পাবলিক জেনারেল ইউনিভার্সিটি স্থাপন করার মাধ্যমে যদি স্থাপন করা সম্ভব হয়, তার মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে। এটা বগুড়াবাসীর আরেকটি প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলছেন, প্রথম ধাপে পাঠদান চালুর জন্য 5টি বিভাগের অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে। এর মধ্যে 2টি বিষয় অনুমোদন পেলে চলতি শিক্ষাবর্ষেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। 2টো সাবজেক্ট নিয়ে এই শিক্ষা বছরে ইনশাআল্লাহ আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর জায়গার বিষয়ে যেহেতু 2001 সালের অ্যাক্টে শেরপুরে জামালপুর নামক স্থানে জায়গা মেনশন করা আছে, এটা আসলে আরও বড় নীতি নির্ধারণের বিষয়। এটা এখন পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে। এরপরে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে জায়গা নতুন করে রিলোকেট হলে অথবা কোথায় হবে এটা এখন পর্যন্ত আমি শিওর না। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য শহরের ভিটিটিআই ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে। দেশে 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করেছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হবে এই উত্তরাঞ্চলে।
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাজিদুর রহমান। এখন এবার আন্তর্জাতিক। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার পথে হাঁটছে কানাডা সরকার। ইতোমধ্যেই শুরু হয়েছে অভিযান। আরও কঠোর অভিবাসন নীতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে বেশ উদ্বিগ্ন দেশের বিভিন্ন দেশের অভিবাসীদের মতো বাংলাদেশিরাও। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। কানাডায় বসবাসের স্বপ্ন বিশ্বের কোটি কোটি মানুষের। নানা উপায়ে প্রতি বছর পাড়িও জমান অনেকে। একটা সময় সঠিক কাগজপত্রের অভাবে পেতে হয় অবৈধ অভিবাসীর তকমা। অবৈধদের এবার দেশ থেকে বের করে দিতে উঠে পড়ে লেগেছে মার্ক কার্নি সরকার। এরই মধ্যে ভারতীয় সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে অভিবাসন কর্তৃপক্ষ। নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে রেস্তোরাঁ ও খামারে চলছে অভিযান। ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া শিক্ষার্থী বা অস্থায়ী কর্মীদের দেখা মাত্রই আটক করা হচ্ছে। যে প্রতিষ্ঠানগুলোতে তারা কাজ করছেন তাদের করা হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। গত আগস্টে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন নির্দেশনার পর বর্তমানে আরও বেশি কঠোর অবস্থানের কারণে সংখ্যায় দিন কাটছে কয়েক লাখ অভিবাসীর। এর মধ্যে অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে নিজ দেশে। এর প্রভাব কানাডার অভ্যন্তরীণ অর্থনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চিপ লেবার সাপ্লাইটা কমে যাবে, কমে গেলে তাদের ওয়েজটা আস্তে আস্তে বেড়ে যাবে। ওয়েজটা বেড়ে গেলে কেনেডিয়ান ইনফ্লেশন রেটের উপর একটা প্রভাব পড়বে। ট্যাক্স রেভিনিউ বাড়বে না, ট্যাক্স রেভিনিউ না বাড়লে ট্যাক্স বেসটাও আস্তে আস্তে শ্রিঙ্ক করবে এবং অফকোর্স জিডিপি গ্রোথ রেটটাও আস্তে আস্তে কমে যাবে। সংখ্যা শুধু বের করে দেওয়ার নয়, যাদের পিআর বা স্থায়ী বসবাসের ইচ্ছে আছে তারাও রয়েছেন বিপাকে। কারণ কঠিন অভিবাসন নীতির সংকট বেশ চওড়া, যার কারণে আগামী দিনগুলোতে খুব কম সংখ্যক মানুষই স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। হয়তোবা তারা অ্যাসেস করতেছে জিনিসটা যে আসলে তাদের কোন প্রফেশনাল লোক দরকার। কারণ কানাডার যদি আপনি কিছুদিনের নিউজ দেখেন যে এখানে যে জনসংখ্যা বৃদ্ধি এটা কিন্তু মাইনাস পর্যায়ে চলে গেছে। কানাডা কিন্তু বিশাল কান্ট্রি, এদের লোকজন লাগবেই। ইতোমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা কমানো হয়েছে প্রায় 43%। অনেকটা বন্ধের পথে কর্মী ভিসাও। টেম্পোরারি রেসিডেন্স বা অস্থায়ী বাসিন্দা 5%-এর নিচে কমানোর সিদ্ধান্তই বাস্তবায়ন করছে সরকার। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। সুদানের এল ফাশার শহরের দখল নিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ। কয়েকদিনে হত্যা করেছে 2000-এরও বেশি মানুষকে। গণহত্যার মাত্রা এতটাই ভয়াবহ যে স্যাটেলাইটের সাহায্যে এল ফাশার শহরের ছবিতে রক্ত আর মরদেহের স্তূপ দেখা যাচ্ছে। আর কিছু ভিডিওতে দেখা যাচ্ছে আরএসএফ এর সদস্যরা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করছে। জাতিসংঘ বলছে এরই মধ্যে শহর ছেড়ে পালিয়েছে 60,000-এরও বেশি বাসিন্দা। এখনও আটকা পড়ে আছে 1.5 লাখেরও বেশি মানুষ। 2023 সালে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এতে 1,50,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে আর বাস্তুচ্যুত হয়েছে 1,40,000-এর বেশি মানুষ। এক দেশ দুই ব্যবস্থা কোনো নীতি হতে পারে না। শক্তিই পারে তাইওয়ানের প্রকৃত শান্তি নিশ্চিত করতে। চীনকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। চীন তাইওয়ানের মধ্যে এমন উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধের রূপ নেয় কিনা তা নিয়ে শঙ্কিত ফিলিপিন্সের বাটানেস দ্বীপপুঞ্জের বাসিন্দারা। এমনটা হলেও নিজেদের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব পড়া ছাড়াও দ্বীপটির নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয় বাড়ানো ছাড়াও যৌথ উৎপাদনের পথে হাঁটছে তাইওয়ান। এতে নতুন করে চীন তাইওয়ান উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এর মধ্যেই 30 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ অবস্থায় পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে অস্ত্র সহযোগিতা বাড়ানোর চেষ্টায় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে চীন। বেইজিং বলছে এক দেশ দুই ব্যবস্থা ছাড়া তাইওয়ান সমস্যার সমাধান অসম্ভব, আর তা না হলে ভবিষ্যতে তাইওয়ান দখলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দেয়া হয়। 国家统一的最佳方式，我们愿意为和平统一创造广阔空间，以最大诚意、尽最大努力，争取和平统一的前景。 পাল্টা জবাবে চীনের এক দেশ দুই ব্যবস্থা নীতি
কখনোই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। এমনকি নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখার পাশাপাশি আত্মরক্ষায় দৃঢ় সংকল্প থেকে তাইওয়ান কোনোভাবেই পিছু হটবে না বলেও চীনের প্রতি কড়া বার্তাও দেন এই নেতা। চীন তাইওয়ান উত্তেজনা বৃদ্ধির পরিণতি আরও ভয়াবহ হয়ে ওঠে কিনা সেই শঙ্কায় দিন কাটছে ফিলিপিন্সের বাটানেস দ্বীপপুঞ্জের বাসিন্দাদের। জীবন জীবিকা হুমকিতে পড়বে এমন আশঙ্কায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। Malaking porsyento po ng kinabubuhay ng Ivatan pangingisda, yun po malaking porsyento po ng para sa kabuhayan po ng Ivatan. Kung sakali man matutuloy yun, maraming maapektuhan, hindi lang livelihood naming mga Ivatans, but the trauma, di ba? So, and everything siguro. বেইজিং তাইপে সংকটে কিছুতেই যেন নিজেদের জাতীয় স্বার্থ হুমকিতে না পড়ে সেজন্য চোখ কান খোলা রেখে এগোচ্ছে ফিলিপিন্স। বিশেষ করে বাটানেস দ্বীপপুঞ্জের নিরাপত্তা জোরদারে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দেশের বাইরের আরো খবর। পাগলামি বন্ধ করে সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে বিরোধী ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নভেম্বরের শেষ পর্যন্ত চলমান শাটডাউন চললে দেশটির বিমান খাত বিপর্যয়ের মুখে পড়বে বলে শঙ্কা করছেন তারা। এদিকে নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি পরিচালনায় জরুরি তহবিলের অর্থ খরচ করা হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। মাস পেরোলেও প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল পাশ না হওয়ায় চরম সংকটে দিন কাটাচ্ছে দেশটির লাখ লাখ ফেডারেল কর্মী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া সরকারি শাটডাউন 1 মাসে গড়ালো। অক্টোবরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হলেও স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিরোধী ডেমোক্রেট শিবিরের চাপের মুখে উচ্চকক্ষ সিনেটে বাজেট পাশে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন। এরপর থেকে স্থবির দেশটির প্রায় 20 লাখ ফেডারেল কর্মীর জীবনযাত্রা। আল জাজিরা জানায় সরকারি কোষাগারে অর্থ না থাকায় এখন পর্যন্ত বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হয়েছে 6,70,000 ফেডারেল কর্মীকে। দীর্ঘদিন বেতন ছাড়াই কাজ করছেন জরুরি সেবায় নিয়োজিত 7 লাখেরও বেশি কর্মী। এছাড়া নভেম্বরে তহবিল ফুরিয়ে যাওয়ায় বন্ধ হতে পারে বেশ কিছু সরকারি কর্মসূচি। ইতোমধ্যে মার্কিন কৃষি বিভাগ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে জানিয়ে দিয়েছে নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয় তহবিল ফেডারেল সরকারের কাছে নেই। এর আওতায় যুক্তরাষ্ট্রের 4 কোটি 20 লাখ মানুষ মাসিক ভাতা পেয়ে থাকে। তবে কর্মসূচিটি পরিচালনায় $5 বিলিয়ন জরুরি তহবিল বরাদ্দ আছে কোষাগারে, যা নিম্ন আয়ের মানুষের সহায়তায় কয়েক সপ্তাহ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা, এটি চালাতে জরুরি তহবিলের অর্থ ব্যবহার করা হবে না। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নরের নির্দেশে শাটডাউনের সময়ে লস অ্যাঞ্জেলেসের রিজিওনাল ফুড ব্যাংকের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী সরবরাহে কাজ করছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। তবে শাটডাউনের মেয়াদ বাড়তে থাকায় খাদ্যের সংকট প্রকট হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন লস অ্যাঞ্জেলেস ফুড ব্যাংকিংয়ের এক শীর্ষ কর্মকর্তা। The longer the government shutdown goes on, the more likely we are to see higher levels of need and the need for food assistance in communities in Los Angeles and throughout the country. So it is really important that this gets resolved. As a food bank, we don't want to see that. সরকারি শাটডাউনের প্রভাব মার্কিন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ছাপ না ফেললেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানান, ট্রাম্পের ছাঁটাই এবং প্রকৃত চাকরি হারানোর হুমকির কারণে এবারের প্রভাব খারাপ হতে পারে। তার শঙ্কা ঝুঁকি বাড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমবাজারে। এমনকি অনেক বিশ্লেষক বলছেন চলমান শাটডাউনের কারণে প্রতি সপ্তাহে জিডিপির প্রবৃদ্ধি কমবে 0.1 থেকে 2%, যার আর্থিক মূল্য $15 বিলিয়ন।
তবে থ্যাঙ্কসগিভিং এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাটডাউন চললে তা বিমান পরিবহন খাতে বিপর্যয় বয়ে আনবে বলে শঙ্কা মার্কিন ভাইস প্রেসিডেন্টের। সাধারণত প্রতি নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে খাবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। I worry about the people who are scanning our bags and making us get through the security line. Every partisan dispute, every policy disagreement, all of these things we can talk about, we can reason through, we can disagree, we can shake hands and compromise on some of those issues, hopefully. But this is something that every single American, Democrat or Republican or Independent, should be able to agree on. Open the government. যুক্তরাষ্ট্রের সবশেষ শাটডাউন হয়েছিল 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে হওয়া বিতর্কের জেরে সেবার 35 দিন ব্যাহত হয় সরকারি কার্যক্রম, যা মার্কিন শাটডাউনের ইতিহাসে দীর্ঘ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে পটুয়াখালীর 60 জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 513টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যদি ভালো নির্বাচন করা যায়, এই জেলার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না হওয়ার কোনো কারণ দেখছি না। আমার সাথে কি আপনারা একমত? আপনারা কি এই ভোটটাকে এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে কে কে ভয় পাচ্ছেন বলেন তো? ভয় পাচ্ছেন কে কে? যদি ভয় না পান, তাহলে এই যে চ্যালেঞ্জ শব্দটি, চ্যালেঞ্জ শব্দটার সাথে একটা যুদ্ধ যুদ্ধ ভাব মনে হয় না? বিষয়টা কি এরকম? এরকম না। আত্মবিশ্বাস, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কিছু আইন কানুন জানা থাকলে কোনো চ্যালেঞ্জ নেই। আমরা এখানে এসেছি আমাদের সহকর্মী সহ আমরা বেশ কয়েকজন কমিশন সচিবালয় থেকে এসেছি আপনাদেরকে সুখবর দিতে। সুখবরটা এই যে প্রিজাইডিং পোলিং অফিসারদের কোনো ভয় নেই। নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আপনাদের জন্য যা যা করার লাগে নির্বাচন কমিশন তাই করবে। এ যাবৎ যে কটি কর্মশালা হয়েছে, একটি বাদে সবকটিতে আমি গিয়েছি। কথা একটাই, আমাদের মাঠ পর্যায়ে যারা এই নির্বাচনটি করবে তাদের কথা একটাই, কর্তার ইচ্ছায় কর্ম। কর্তা কে? নির্বাচনের কর্তা কিন্তু নির্বাচন কমিশন। তো কর্তার ইচ্ছা কিন্তু ভালো নির্বাচন করা। কোনো ফাঁকি ঝুঁকি, কোনো দায়িত্বে অবহেলা, কোনো অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। গণ অনশনে বসলেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা, এনসিটি টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। কাগজে কলমেই খুলল সেন্ট মার্টিনের পর্যটনের সুযোগ, চলছে না জাহাজ, প্রবাল দ্বীপে যেতে পারছেন না পর্যটকরা। গাজীপুরের সরকারি হাসপাতালের বরাদ্দ অর্থের 4 ভাগের 1 ভাগই লোপাট। 2023-24 অর্থ বছরে টেন্ডার ছাড়াই চলে সংস্কার কাজ। এবং সুদানে এল ফাশার শহর দখলে নিল আধা সামরিক বাহিনী, 2000-এর বেশি মানুষকে হত্যা, পালিয়েছেন 60,000 বাসিন্দা।
এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।